স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ টেস্ট সিরিজের মাঠে নামছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী পরশুদিন। তাছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলছে বিশ্বকাপ বাছাই পর্বে। তারা বিশ্বকাপে মূল আসরে খেলার কতটুকু সম্ভাবনা আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে বিটিভির একটা পুরনো যুগে ফিরে যাচ্ছি কিনা, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজটা শুধু বিটিভিতে প্রচার করা হবে, একটু নস্টালজিয়া লাগছে কিনা? একটু নস্টালজিয়ার ব্যাপারটা আছেই আপনি, কারণ আমরা যারা এই সময়ে যারা আছি, বিশেষ করে ধরুন 2000 পরবর্তী সময় যারা আছে, তারা অনেকটা সময় তাদের ক্রিকেট দেখা শুরুটা হয়েছে বিশেষ করে বিটিভির সময়টাতে। আপনি বলতেই পারেন যে আপনি সেই শৈশবে ফিরে গেলেন কিনা, বা আপনি সেই তরুণ সময়টাতে ফিরে গেলেন কিনা, সেটাকে আপনি নস্টালজিয়া বলতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এটা আসলে নস্টালজিয়া না, এটা আসলে আপনাকে বাধ্য হয়ে আপনাকে ফিরতে হচ্ছে। কারণ বিসিবি এই সিরিজটার জন্য একটা দরপত্র আহ্বান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ এখানে আগ্রহ দেখায়নি। তার একটা বড় কারণ ছিল যে আপনি শুধু একটা সিরিজের জন্য, এবং জিম্বাবুয়ে এবং বাংলাদেশের সিরিজের এখনকার যে পরিস্থিতি বা এই দুই দেশের ক্রিকেটকে মানুষের যে আগ্রহের একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে কেউ এত টাকা বা এত পয়সা খরচ করে একটা সিরিজের জন্য নেবে যেখানে কোনো আপনি লাভ পাবেন না, কোনো একটা দর্শক আপনি মাঠে পাবেন না। সেরকম একটা পরিস্থিতিতে এরকম পরিস্থিতি হওয়াটা খুবই স্বাভাবিক, এবং বিটিভিতে বাধ্য হয়ে আমাদের কাছে দেখতে হচ্ছে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলাটা আসলে এখন যে পর্যায়ে আছে, জিম্বাবুয়ের ক্রিকেট কিন্তু অনেকটাই বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে। সো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজটা এক পেশে সিরিজ হওয়ারই কিন্তু সম্ভাবনা বেশি। কিন্তু জিম্বাবুয়ের অধিনায়ক আজকে কিন্তু কথা বলছিলেন প্রেস কনফারেন্সে। তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের লড়াইটা সমানে সমানে হবে। তিনি অভিজ্ঞতার দিক দিয়ে বলছেন, তাছাড়া প্রস্তুতির দিক দিয়ে তিনি আসলে বাংলাদেশের সমানে সমানই বলছেন। আপনি সেটা কি মনে করেন কিনা? আমি ওই কথাটাতে একটু পরে যাব। আপনার যে শুরুতে একটা কথা বললেন যে এক পেশে হবে, এটা খুব স্বাভাবিক। আর সেই সঙ্গে আপনি একটা কথা বলেছেন যে জিম্বাবুয়ের ক্রিকেটের ওই উন্নতিটা হয়নি স্বাভাবিকভাবে, সে কারণে হয়তো তারা পিছিয়ে গেছে। সেই কারণে এই সিরিজটাতে ওই তুমুল উত্তেজনা কিংবা আপনি একটা মারকাটারি একটা সিরিজ দেখবেন, এরকম একটা সুযোগ খুব একটা নেই। এখন এইটা শুনে অনেকে মনে হতে পারে যে জিম্বাবুয়ে পিছিয়ে গেছে, বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে। এটা আসলে বাস্তবতাটা ঠিক না যে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে, সেটাও খুব সম্ভবত ঠিক না। আর যে জিনিসটা শন উইলিয়ামস বলেছেন যে একই কাতারে আপনি, সেটা হয়তো তার দলকে কনফিডেন্ট দেওয়ার জন্য বা দলের ক্রিকেটারদেরকে আপনি মোটিভেট করার জন্য এটা হয়তো বলতেই পারে স্বাভাবিকভাবে। কারণ বাংলাদেশ আর জিম্বাবুয়ে কিন্তু আসলে খুব বেশি যে ফারাক খুব সম্ভবত না। হয়তো টেস্ট ক্রিকেটে একটু বেশি থাকতে পারে ফারাকটা, কিন্তু সিলেটে কিন্তু আপনার মনে থাকতে হবে যে সিলেটের লাস্ট টাইম খুব সম্ভবত 2017-16 এই সময়টাতে বা 18 এই সময়টাতে শেষবার যখন বাংলাদেশ জিম্বাবুয়ের একটা টেস্ট খেলা হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু জিম্বাবুয়ে জিতে নিত। সো ওটা তাদের একটা কনফিডেন্স দিতে পারে। আর যে তিনি সমতার কথা বলছেন বা একই মাপের, সেই ক্ষেত্রে আমার একটু মানে ভিন্ন মত থাকতে পারে বা আমার একটা দ্বিমত থাকতে পারে। যে আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই বাংলাদেশ খুব বেশি উন্নতি না করলেও জিম্বাবুয়ের মতো অবস্থায় আছে, আমার কাছে সেটা আসলে মনে হয় না। আসলে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের দুইটা দলের পেসে একটা দারুণ। আমরা যেসব বাংলাদেশের মতো উইকেটে সবসময় স্পিন বান্ধব উইকেটে খেলে আমরা অভ্যস্ত, সিলেটের উইকেটে কিন্তু দেখা যাচ্ছিল একটু ঘাস বেশি। শন উইলিয়ামসও বলছিলেন যে সেখানে মনে হয় একটা পেস বান্ধব উইকেটই হবে। সেখানে কি বাংলাদেশের পেসাররা কে এগিয়ে থাকবেন কিনা জিম্বাবুয়ের চেয়ে? আপনার যদি উইকেটটাকে কেমন হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা আসলে এখনো ধাঁধার মতো, যে কারণ বাংলাদেশ আমরা সবসময় দেখছি স্পিন ট্র্যাক বানাবেন, আপনি প্রতিপক্ষকে হারাবেন, ওই একটু উল্লাস করবেন, জিতবেন 2-4 দিন ধরে। তো এটা একটা হিন্টস কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু পেয়েছি। বাংলাদেশের স্কোয়াডটা যে ঘোষণা হয়েছে সেখানে কিন্তু 4 জন পেসারকে রাখা হয়েছে। আমি সেখানে যাচ্ছিলাম। যে জিনিসটা হচ্ছে যে আপনি এরকম জিনিসটা আসলে দেখে অভ্যস্ত, কিন্তু আপনি যদি লাস্ট 2019 সালে যখন আফগানিস্তানের বিপক্ষে আমরা স্পিন ট্র্যাক বানিয়ে হারলাম, তারপর থেকে কিন্তু আমরা তুলনামূলক দুর্বল দল করতে স্পিন ট্র্যাক বানাচ্ছি না। আপনি যদি লাস্ট আফগানিস্তান যেটা লাস্ট 2022 বা 23 সালে যখন বাংলাদেশে মিরপুরে খেললো, সেই ম্যাচটা হয়তো বাংলাদেশ 500-র বেশি রান করেছিল, পেসাররা উইকেট নিয়েছিলেন। ওই তাদের যে একজন পেসার ছিল মাকসুদ বা কেউ একজন নামে, সেও 5 উইকেট নিয়েছিল। তার মানে হচ্ছে এখন স্পিন ট্র্যাক হয় না। আরেকটা জিনিস হচ্ছে সিলেটের উইকেটে আমি আমার যতটুকু মনে পড়ে লাস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন ট্র্যাক ছিল, তার বাইরে কিন্তু সবসময় একটা পেসারদের আধিক্যতা সবসময় ছিল। এবং আপনি যদি ওয়ানডে দেখেন, টি20 দেখেন বা অন্যান্য ম্যাচগুলো দেখেন, সেখানেও সেই ব্যাপারটা ছিল। এবং আজকে ফিল সিমন্স যে ব্যাপারটা তিনি বলেছেন যে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আপনার স্পিন ট্র্যাক বানাতে হবে, এই জিনিসটা তিনি আর প্রয়োজন দেখেন না। তার মানে একটা হিন্ট দিয়ে দিচ্ছেন যে উইকেটটা আসলে স্পিন ট্র্যাক হচ্ছে না। এখন দেখা জিনিসটা হচ্ছে যে পেস বান্ধব উইকেট হলে বাংলাদেশ কেমন করতে পারে, আর ওইখানে যেভাবে চান্সেসটা কেমন থাকতে পারে। বাংলাদেশে তো আপনি দেখেন যে আপনি লাস্ট
1-2 বছর যদি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে উন্নতির যে জায়গাটা সেটা হচ্ছে পেস বোলিং। বিশেষ করে কয়েকদিন আগে ডিপিএল খেলার সময় মুমিনুল হক বলছিলেন যে আপনি যদি আমাদের রিসেন্ট পাস্টে যদি আপনাদের উন্নতির কথা বলেন, বিশেষ করে টেস্ট দলের উন্নতি, সেক্ষেত্রে আপনি একটা জায়গায় নিয়ে কথা বলবেন, সেটা হচ্ছে পেস ইউনিট। আমাদের ব্যাটিং এ কিন্তু উন্নতি হয়নি খুব একটা। সো পেস ইউনিটে যে উন্নতিটা হলো সেটা আসলে তাসকিন না থাকাতে খানিকটা দুর্বল, কিন্তু জিম্বাবুয়ে যদি প্রতিপক্ষ সেই তুলনায় আপনি এখন যে 4 জন পেসার আছেন, ধরুন রাহিদ রানা, তানজিম হাসান, সাকিব হাসান, হাসান মাহমুদ হাসান, তো এই টিমটা কিন্তু মানে ওই জিম্বাবুয়েকে ভয় দেওয়ানোর জন্য যথেষ্ট শক্তিশালী। এবং যদি উইকেটে হেল্প থাকে, সেটা আপনি ওয়েস্ট ইন্ডিজ আপনি দেখেছেন যে তাসকিন 5 উইকেট নিয়েছিলেন, নাহিদ রানা 5 উইকেট নিয়েছিলেন। আপনি যদি রাওয়ালপিন্ডিতে আপনার মনে থাকার কথা, সেখানে যখন নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছেন, হাসান মাহমুদ খুব ভালো বোলিং করেছেন। ওই পেস বান্ধব যখন আপনি উইকেট পাবেন, তখনই বাংলাদেশের পেসাররা মানে আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাদের পারফরমেন্সটা চোখে পড়ে। আপনি দেখবেন যে যেখানেই উইকেট পেস বান্ধব ছিল, আপনি যদি মনে থাকে 2022-এ যে আমরা নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গলে যে টেস্টটা জিতলাম, সেখানেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন খুব সম্ভবত ইবাদত হোসেন, এবং তার যে একটা স্পেল ছিল, 6টা উইকেট নিয়েছিলেন তিনি। মানে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পেল আপনি ধরতে পারেন। সো এই জিনিসটা হচ্ছে পেসাররা ওই অ্যাডভান্টেজটা পেলেই পেসাররা জ্বলে ওঠেন, এবং নিশ্চিতভাবে তাদের যে পেস ইউনিটটা আছে সেখানে আপনি হয়তো রিচার্ড ইনগ্রামের কথা বলতে পারেন, ব্লেসিং মুজারাবানির কথা বলতে পারেন। মুজারাবানিকে আপনি হয়তো খুব হাই প্রোফাইল ধরতে পারেন, কারণ লাস্ট কয়েক বছরে তাদের যে পেস ইউনিটটা সেখানে লিড করছেন মুজারাবানি কিন্তু মাঝখানে আইপিএলেও ডাক পেয়েছিলেন, বিপিএল এ খেলেছেন, অন্যান্য যে টুর্নামেন্টগুলো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে প্রায় পরিচিত মুখ খেলছেন ধরা যায়। লাস্ট যে আফগানিস্তান সিরিজটা খেলেছেন সেখানে তিনি খুব সময় এক ইনিংসে 7টা উইকেট নিয়েছিলেন। জিম্বাবুয়ের ইতিহাসে এটা প্রথমবারের মতো এরকম। তো তিনি ছন্দে আছেন, তিনি বাংলাদেশের পেসারদের একটা বাংলাদেশের ব্যাটারদের একটা ভোগান্তির কারণ হতে পারেন। এটা ফিল সিমন্স একবার বলছিলেন যে তার যে হাইট, তার যে ভ্যারিয়েশন, তার যে স্পিডটা, সেটা হয়তো ভোগাতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না। তবে আমি একটা স্টেট একটু ইনক্লুশন করি যে ব্লেজিং মুজারাবানি এখন পর্যন্ত 10টা টেস্ট খেলেছেন, এর মধ্যে শুধু একটা ম্যাচই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন, সেই ম্যাচটাতে 4টা উইকেট নিয়েছিলেন ব্লেজিং মুজারাবানি। সো আমার কাছে মনে হয় যে তিনি যদি আরেকটু বেশি টেস্ট খেলার সুযোগ পেতেন, ওই পারফরমেন্সটা টেনে আসলে আমরা আসলে কথা বলতে পারতাম যে কিরকম সম্ভাবনা হতে পারে। কারণ হচ্ছে তারা যদি খুব বেশি টেস্ট খেলে না, এটা আসলে বলা যায়। আপনি টি-20 ক্রিকেট আর ওয়ান ডে ক্রিকেটের সাথে কিন্তু টেস্ট ক্রিকেটের বিস্তর একটা ফারাক আছে। বলের পার্থক্য থাকে, উইকেটের পার্থক্য থাকে, সবকিছুরই একটা বা মোমেন্টামের একটা ব্যাপার থাকে, কন্ডিশনের ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো একটু পার্থক্য থাকে। তো এই জন্য আসলে মেলানোটা খুবই কঠিন। কিন্তু আপনি যেটা বললেন যে একটা ম্যাচ খেলেছেন, 4টা উইকেট নিয়েছিলেন, তার মানে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাগল করাতে পারেন, সেই চান্সেসটা কিন্তু আছে। আর বাংলাদেশের এখনকার যে ব্যাটিং লাইন আপ আপনি যদি চিন্তা করেন, টপ অর্ডার বিশেষ করে, সেখানে কিন্তু খুব ভালো অবস্থা যে আছে, এটা আমার কাছে মনে হয় একটা দুর্গতিতে অবশ্যই বাংলাদেশের এখানে। আমাদের টপ অর্ডার ব্যাটারদের কথা যদি বলি, মমিনুল ইসলাম লাস্ট পাকিস্তান ট্যুরে বা ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরির কাছাকাছি একটা ইনিংস খেলেছিলেন। তাছাড়া টপ অর্ডারে আর কেউ কিন্তু রান করতে পারেন সেভাবে। আমরা ওপেনিং জুটি এবং 3 নম্বর পর্যন্ত নিয়মিত আমরা এই পজিশনগুলোতে চেঞ্জেস আসতে কিন্তু দেখি। আমরা কিন্তু একজনকে এই সিরিজে খেলাচ্ছি, পরবর্তী সিরিজে অন্য আরেকজনকে খেলাচ্ছি। সো তারা কিন্তু ধারাবাহিকতা পাচ্ছেন না, এই কারণে কিন্তু আমরা চেঞ্জ আনতে বাধ্য হচ্ছি। জিম্বাবুয়ে সিরিজেও এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না যে তারা আসলে মানে কোন দুজনকে দিয়ে আসলে ওপেন করাবে। সেটা একটা ব্যাপার আছে যে বাংলাদেশে ধরুন আপনি যেটা বললেন যে আপনি যদি মনে থাকে যে রাওয়ালপিন্ডিতে আমরা যে টেস্ট দুটো জিতেছিলাম, সেখানে কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানদের, বিশেষ করে মুশফিকুর রহিম, লিটন দাস, তারপর হচ্ছে মেহেদী হাসান মিরাজ, সাদমানের খুব সম্ভবত একটা 90 অর্ডার একটা বা 50 অর্ডার একটা ইনিংস ছিল। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন লাস্ট 1-2 বছরে, সেখানে কিন্তু আমাদের টপ অর্ডারদের ব্যর্থতা একেবারে চোখে পড়ার মতো। লাস্ট আমি যদি ভুল না করি 2023-এর নিউজিল্যান্ড যে সিরিজটা ছিল আমাদের ঘরের মাঠে, সেই সিরিজের পর থেকে কিন্তু আমাদের ব্যাটিং কলাপসটা চলছে, এবং লাস্ট ভারত সিরিজে আমরা খুব ভালো করতে পারিনি। এবং একটা সময় হয়েছিল যে আমাদের মাত্র 70-60 ওভার টিকে থাকতে হবে, সেই ম্যাচটাও আমরা টিকে থাকতে পারিনি, সেই ম্যাচটাতে আমরা ভারতের কাছে হেরে গিয়েছিলাম। সো ব্যাটিংয়ের অবস্থা খুবই করুণ, এবং কালকে কে ওপেনিং, পরশুদিন কে ওপেনিং করবে সেটা আসলে এখনই বলা কঠিন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রিসেন্ট পাস্টের যে পরিস্থিতি, বা আপনি যদি লেফট রাইট কম্বিনেশন চিন্তা করেন, বা ডিপিএল খেলা হলো চলছে এখনো, সেখানে যদি আপনি ফর্মটা চিন্তা করেন, সেখানে আমার কাছে বেস্ট পসিবল ওয়েটা মনে হয় যে সাদমান এবং মাহমুদ হাসান জয়কে দিয়েই ওপেন করা ওটা। তবে বাংলাদেশের পেস বোলিংয়ে আমি বলছিলাম যে 4 জন পেসার নিয়ে বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করেছে। বাংলাদেশের স্কোয়াডে কিন্তু 4 জন উইকেট কিপারও আছেন। মুশফিকুর রহিম যেহেতু মানে কিপিংটা করেন না, এর বাইরে আসলে আরও বেশ কয়েকজন উইকেট কিপার আছেন, জাকির হাসান, জাকির আলী অনিক, তাছাড়া আরেকজন মাহিদুল ইসলাম অঙ্কন আছেন। এদের মধ্যে কে আসলে উইকেট কিপিংটা করতে পারেন? আমরা জানি যে লিটন কুমার দাস
টেস্ট স্কোয়াডে থাকলে তিনি কিপিংটা করতেন, কিন্তু তিনি আসলে নেই, পাকিস্তান সুপার লিগে গিয়ে ইনজুরিতে পড়েছেন। এই প্রশ্নটা ফিল সিমন্সকে করা হচ্ছিল যে কে কিপিং করবেন, কারণ তিনি হাসছিলেন অনেকক্ষণ যে তিনি কি উত্তর দিবেন, কারণ তিনজন কিপার আছেন, তিনজনই কিপিং করতে পারেন, ঘরোয়া ক্রিকেটে কিপিং করেন, জাতীয় দলের হয়েও কিপিং করার মতো অভিজ্ঞতা তাদের আছে। এখন এই জিনিসটা হচ্ছে যে আপনি ডিপেন্ডস করবে যে আপনি একাদশটা কেমন হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে তিনজন উইকেট কিপারের কথা আপনি বলেন, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং জাকের আলী, এই তিনজনের ভিতরে খুব সম্ভবত দুজন খেলবেন, তিনজন খুব সম্ভবত খেলবেন না। কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি ওপেনিং যদি সাদমান এবং জয়কে খেলান, তাহলে কিন্তু আপনার জাকিরকে প্রয়োজন পড়ে না। 3 নম্বর আপনি ইসলাম বা শান্ত, আপনি মমিনুল হক থাকবেন, 5 নম্বর হয়তো আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাবেন, যেহেতু যে জায়গাটাতে লিটন দাস বা আপনি মুশফিককে খেলাতে পারেন, সেখানে অঙ্কন থাকবেন। জাকের আলী অনেক ওই 6-7 নম্বর জায়গাটা একদম ফিল আপ করে নিচ্ছেন, সেখানে আপনি থাকবেনই। তার পাশাপাশি আপনি মেহেদী হাসান মিরাজ চাললে মানে আপনি চাইলে চারও খেলাতে পারবেন তাকে, সো ওই জায়গাটা প্যাকড হয়ে যাবে। সেক্ষেত্রে আমার জাকির হাসানের খুব বেশি প্রয়োজন পড়বে বলে মনে হয় না, তার মানে তার কিপিং করার চান্সেসটা নাই বললে চলে। এখন আপনি যদি চিন্তা করেন জাকের আলী আর হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন, তাদের দুজনের ভিতরে অঙ্কন যেহেতু নিয়মিত ঘরোয়া ক্রিকেটে কিপিং করেন, তার চান্সেসটা একটু বেশি। কারণ জাকের আলী অনেকের একটা যে সমস্যা, যে লাস্ট বিপিএল এর সময় তিনি একটু ওই পিঠের চোটে একটা ইস্যুতে ছিলেন, এই কারণে তিনি কিপিং করতে করেননি। ঘরোয়া ক্রিকেটেও খুব নিয়মিত কিপিং করেন, সেটাও কিন্তু না। ঘরোয়া ক্রিকেটে আমি ডিপিএলটা একটু ফলো করছিলাম যে তিনি আসলে নিয়মিত ফিল্ডিংটা করছেন কিনা। ফিল্ডিংয়েও কিন্তু ওনাকে অনেক সময় রেস্ট দিতে দেখা যায়, শুধু ব্যাটিংটাই কিন্তু করছেন জাকির আলী। ওই ইনজুরিটা যেন বেশি না হয় বা না বেড়ে যায়, সেই ব্যাপারটা কিন্তু ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা কিন্তু বিসিবি চেষ্টা করছে ঠিক রাখার জন্য। এই কারণে খুব সম্ভবত তাকে উইকেট কিপিং করানো হবে না, কারণ আপনি যদি উইকেট কিপিং করবেন আপনাকে পুরোটা উইকেটে পিছনে থাকতে হবে, আবার সে ব্যাটিং করতে হবে, একটা প্রেশার পড়তে হবে। আর মাহিদুল ইসলাম অঙ্কন যেহেতু নিয়মিত কিপিং করছেন, সেই কারণে তার চান্সটা একটু বেশি থাকবে। এবং তিনি খুব সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে কিপিং করতে যাচ্ছেন এবং তার কেরিয়ারের দ্বিতীয় টেস্টটাও খুব সম্ভবত খেলতে যাচ্ছেন। তো আমার মনে হয় যে তিনি আসলে স্মরণীয় করে রাখতে চাইবেন এই ম্যাচটা নিশ্চিতভাবে। কারণ ওই টেস্টের পর আমার যখন মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে কথা হচ্ছিল, আমি একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে ওই দিনটা আমি আসলে ভুলে যেতে চাই মিনস হচ্ছে যে তার খারাপ দিন ছিল সেটা ভুলে যেতে চাই, কিন্তু তার ওই জিনিসটা মনে রাখতে চান যে তিনি বাংলাদেশের তিনি যে ফরম্যাটটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই ফরম্যাটে তার অভিষেক হয়েছে। এবং তার ওই প্ল্যানটা অনেকদিন ধরে আছে যে যখনই তার নেক্সট টাইম সুযোগ পাবেন, যেন এমন একটা ইনিংস খেলতে পারেন, এমন একটা ম্যাচ তিনি খেলতে পারেন যেটা দেখে তার সবাই মনে করবে যে আমরা এরকম একজন ব্যাটসম্যানকে খুঁজছিলাম। সে কিন্তু ওইটা নিয়ে অনেকদিন ধরে ভাবছে, কাজ করছে। আমি নিশ্চিত যে সিলেটে যখন খেলা হবে একটু গ্রাসি উইকেট থাকবে, ব্যাটে বল ভালো আসবে, সেক্ষেত্রে হয়তো আমরা তার ভালো ইনিংস দেবো। কারণ আমরা যদি লাস্ট এনসিএলে দেখি, সেখানে সিলেটে তার একটা খুব সম্ভবত সেঞ্চুরি ছিল, তো তার উইকেটটা খুব ভালো জানা আছে না, এনসিএলে তিনি সবসময় রান করেন, তো ওই সব মনে হয় যে খুব একটা ভালো ম্যাচ তিনি নিশ্চিতভাবে রাখতে মানে ভালো করতে চাইবেন। বাংলাদেশের জিম্বাবুয়ের মধ্যকার টেস্টটা একটু দূরে সরিয়ে আমরা যদি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারের দিকে একটু নজর দিই, বাংলাদেশ কিন্তু টানা 3টা ম্যাচ জিতে দারুণ একটা শুরু পেয়েছিল। লাস্ট ম্যাচটা ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে, এই ম্যাচটাতেও কিন্তু জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। তো বাংলাদেশের বোলার আসলে শেষ পর্যন্ত পারেননি আমি বলবো। যে রানটা ছিল আপনি 227 বা 28 রান খুব সম্ভবত এরকম ছিল, ওই রান করে আসলে আপনি ওয়েস্ট ইন্ডিজের সাথে জেতাটা খুব টাফ। আপনার যদি মনে থাকে লাস্ট আমরা যে ওয়ানডে সিরিজটা খেলাম, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরে যাওয়ার কারণে কিন্তু বিশ্বকাপ থেকে সরাসরি খেলাটা হয়নি, হ্যাঁ বাছাই পর্বটা খেলতে হচ্ছে এবং আমরা কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই আবার হেরে গেছি। যে জিনিসটা হচ্ছে যে আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে আপনি প্রথম 3 ম্যাচে দেখবেন জ্যোতির কাছ থেকে আপনি একটা সেঞ্চুরি পেয়েছেন, 70 ওভার একটা ইনিংস পেয়েছেন, 80 ওভার একটা ইনিংস পেয়েছেন, সাথে শারমিন সুপ্তা, ফারজানা হক পিঙ্কি, তারা কিন্তু সবসময় রান করে গেছেন। কালকে যখন ম্যাচটা হয়েছে তারা দুজন ঠিকই রান করেছেন, কিন্তু ওই বাকিদের সাপোর্ট যে দেওয়ার কথা ছিল তারা সেই সাপোর্টটা দিতে পারেনি। এবং প্রত্যেকটা ম্যাচে আপনি খেয়াল করবেন যে ফারজানা এবং শারমিন মিলে বাংলাদেশের রানটা 150-এর কাছাকাছি নিয়ে যাচ্ছেন, সেখান থেকে একটা দারুণ টার্ন আউট হচ্ছে, দারুণ একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, জ্যোতি এসে সেটাকে 250 রান নিয়ে যাচ্ছেন, 260-70-এ নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইনিংসটা কিন্তু লাস্ট ম্যাচটাতে আমি মানে ম্যাচটা ফলো করছিলাম, 200 রানের নিচেই কিন্তু শেষ হয়ে যেতে পারতো, কিন্তু নিচের দিকে কয়েকজন ব্যাটার কিন্তু খুবই ভালো করেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু একটা মোটামুটি যখন জ্যোতির কাছ থেকে রান পাবেন না, তখন স্বাভাবিক একটা কলাপস তো আপনার হবে। কারণ জ্যোতি আপনাকে যখন খেলবে একটা 70 রান ইনিংস খেলবে, 80 রান ইনিংস খেলবে, সে 20টা ওভার কাভার করে দিবে। ওই 20 ওভার কিন্তু আপনার নাহিদাকে ব্যাটিং আসতে হচ্ছে না, ফাহিমা কিংবা হচ্ছে রাবিয়াকে তার লাস্টের দিকে একটু বেশি সময় পাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে তাদেরকে আপনি রাবিয়া নাহিদাকে আপনি কয় ওভার ব্যাটিং করতে হবে, আপনি তার নিশ্চিতভাবে তাদের কাছে 30 ওভার ব্যাটিং প্রত্যাশা করতে পারবেন না। তারা হয়তো 10 বল খেলবে, 20 বল খেলবে বা সর্বোচ্চ 30টা বল খেলবে, হয়তো 20-25-30টা রান করে দিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু তারা কালকে কিন্তু অনেক আগেই ব্যাটিং করতে এসে গিয়েছিলেন, তাদের বাধ্য হতে হয়েছিল যে যেহেতু যদি রান করতে পারেনি, সেই কারণে ওই পরিস্থিতি 207
27 রান করে বা 28 রান করে আপনি ওয়েস্ট ইন্ডিজের উইকেট জেতাটা খুব কঠিন, কারণ হেইলি ম্যাথিউস বা আরও যারা আছেন তাদের কিন্তু ব্যাটিং পাওয়ারটা খুবই ভালো। ওয়েস্ট ইন্ডিজ সবসময় কিন্তু ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলে থাকেন, তাদের ব্যাটসম্যানরা খুব হাই প্রোফাইল টাইপের ব্যাটসম্যান। কারণ না, আমরা আসলে একটু মজার ছলে বলছিলাম যে হেইলি ম্যাথিউসকে ছেলেদের সঙ্গে খেলতে নামিয়ে দিলেও তিনি আসলে ভালো স্কোর করতে পারবেন, উইকেট তুলে নেবেন এরকম আর কি। আইপিএল মানে মেয়েদের যে আইপিএলটাও সেখানে দেখলে ওই পরিস্থিতিটা বোঝা যায়। কিন্তু এখন একটা ম্যাচ হেরে গেছে এই মানে শেষ, বাংলাদেশের শেষটা অবশ্যই না, এখনো বাংলাদেশ অনেক বড় সুযোগ থাকবে। লাস্ট ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ কোয়ালিফায়ার নিশ্চিত করবে। যদি হারে সেক্ষেত্রে আমাদের কিছু যদি কিন্তু উপর নির্ভর করতে হবে। যদি খোলাসা করতেন যে আসলে কি আপনি জিতে গেলে তো কোনো মানে কোনো আর ইকুয়েশন ধরতে হচ্ছে না। আপনি পাকিস্তান তো অটোমেটিকলি 4টা ম্যাচ জিতে 4টাই কনফার্ম করে, মানে তার বিশ্বকাপটা কনফার্ম করে ফেলেছে। সেই সঙ্গে আরও একটা ব্যাপারও হয়েছে যে পাকিস্তান যদি কোয়ালিফাই করেছে তারা কিন্তু হাইব্রিড মডেলে হবে, হাইব্রিড মডেলের ওয়ানডে বিশ্বকাপটা ভারতে কিন্তু তারা খেলতে যাবে না। সেক্ষেত্রে হয়তো আপনি আরব আমিরাত বা হয়তো শ্রীলঙ্কাতে একটা ভেন্যু পেতেও পারেন। এখন যে বাংলাদেশের যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এই জায়গার 5টা দলে যদি খেয়াল করেন, থাইল্যান্ড তো একটা ম্যাচে জিততে পারেন, 4টা হেরে গেছে, তারা তো আগেই বাদ। আর আপনি যদি পরে যে 3টা দল ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং হচ্ছে বাংলাদেশ, এই 3টা দলেরই সম্ভাবনা আছে যাওয়া। বাংলা যদি জিতে যায় তাহলে চলে গেল, আর যদি না জিতে সেক্ষেত্রে যে জিনিসটা হবে, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে প্রথম যে 3টা ম্যাচ তারা খুব ভালো ব্যবধানে জিতে গেছে, তাদের রান রেটটা একদম পজিটিভ। এবং এই 3টা দলের ভিতরে সবচেয়ে বেশি রান রেট তাদের হচ্ছে খুব সম্ভবত 1 সামথিং এরকম একটা ছিল। আর আপনি যদি স্কটল্যান্ডে দেখেন তাদের হচ্ছে প্লাস, কিন্তু হচ্ছে 0 সামথিং এরকম একটা, মানে রানেটা অনেকটাই পিছিয়ে। এখন যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশ ধরুন যদি না জেতে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ বা স্কটল্যান্ডে কী করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের যে জিনিসটা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে কঠিন এখানে কোয়ালিফাই করা, কারণ ওয়েস্ট ইন্ডিজকে তো অবশ্যই যখন থাইল্যান্ডের সাথে খেলবে বিশাল বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের জন্য বড় ব্যবধান হারে, স্কটল্যান্ডের জন্য বড় ব্যবধান হারে। সো এটা আসলে খুব টাফ জব। তো বাংলাদেশ যদি চায় যে পাকিস্তানের বিপক্ষে আমরা হারলে ঠিক আছে, ব্যবধানটা যদি কোনোভাবে কমাতে পারে তাহলে কোয়ালিফাই করার একটা বড় সম্ভাবনা। 10 রানে হেরে গেছেন, 5 রানে হেরে গেছেন, বা 20 রানে সর্বোচ্চ হেরে গেছেন, বা 2 উইকেট 3 উইকেট পর্যন্ত হার কিন্তু আমরা কনসিড করতে পারবো। এটা আবার এমন হয় যে আপনি ধরেন 20 ওভার হাতে রেখে যেন না হারিয়ে, এরকম যেন না, কারণ এই ওভারটা অনেক ভ্যারি করে আপনার রান রেটের ক্ষেত্রে। এমন যেন হয় যে আপনি 45 ওভার, 48 ওভার, 49 ওভার এরকম পরিস্থিতি গিয়ে হার্ট ব্রেক হলো, আপনি হচ্ছে কোয়ালিফাই করতে পারবেন, সেই সুযোগটা থাকবে। আর স্কটল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে বড় ব্যবধানে জিততে হবে, তার পাশাপাশি যে বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে এখনকার যে ইকুয়েশনটা আছে সেক্ষেত্রে বাংলাদেশ এখনও সেফ জোনে আছে। যে জিনিসটা করতে হবে যে আপনি যেটা বললেন যে বড় ব্যবধানের জন্য বাংলাদেশ না হারে, পাশাপাশি এই হারের চিন্তা না করে বাংলাদেশকে যেটা করতে হবে যে পাকিস্তানকে হারিয়ে দিতে হবে। পাকিস্তানের সঙ্গে কিন্তু আমরা যখন মিরপুরে লাস্ট যে ওয়ানডে সিরিজটা তাদের সঙ্গে খেলেছি, মানে তাদের সঙ্গে যে লাস্ট সিরিজটা, সেই সিরিজটা কিন্তু আমরা জয় পেয়েছিলাম। সো আমাদের একটা ভালো মানে আত্মবিশ্বাস থাকবে, যেহেতু আমরা তাদেরকে লাস্ট যে সিরিজটা সেটাতে আমরা হারিয়েছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেই ভালো সম্ভাবনা থাকবে। আমরা চাইবো যে অন্য দলের দিকে না তাকিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দেবে এবং বাংলাদেশ 2025 যে ওয়ানডে বিশ্বকাপটা হবে ভারতে, সেটাই তারা কোয়ালিফাই করবে। আসলে ধন্যবাদ মুমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।